আপনারা সবাই পড়ে নিয়েছেন তো নাস্তিক ফিলোসফি? হ্যাঁ বলছি মানে এরকম 8টা 9টা দিক থেকে করলেই ভালো হয় কি না, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ একদম টাইম তো দেওয়া আছে, টাইম তো দেওয়াই আছে, 9টা থেকে হবে ক্লাস, ক্লাস রুটিনে তো দেওয়াই আছে 9টা থেকে ক্লাস হবে। ঠিক আছে, এখানে আপনারা চেষ্টা করুন আনসার গুলো দেবার। আচ্ছা, নাস্তিক দর্শন কোন কোন দর্শনকে বলে? আমি কি কারোর নাম বলে বলবো নাকি যে কেউ আনমিউট করে বলতে শুরু করবে? আর আমি চাইবো যে সবাই অ্যাক্টিভ হন। হ্যাঁ হ্যাঁ দেয়া আছে। বলুন, নাস্তিক দর্শন কোন কোন দর্শনকে বলে এবং কেন বলে? হ্যাঁ বলো। নাস্তিক দর্শন কোন কোন দর্শন সম্প্রদায়কে বলে এবং কেন বলে? চারবাক, বৌদ্ধ, জৈন, একদম কারোর নিশ্চয় ডাউট নেই। আচ্ছা, নাস্তিক এবং আস্তিক দুটো ভাগ স্পেশালি কিসের উপর হয়েছে? এগুলো প্রচুর সহজ, কিন্তু এগুলোই কোশ্চেন আছে। কোশ্চেন যদি আগের বছর এবং জৈন এই কি এরা হচ্ছে বেদের প্রামাণ্যকে মানে না। হ্যাঁ, তো এখানে বেদের প্রামাণ্যকে ওরা ওইভাবে স্বীকার করে না যেভাবে অন্যান্য দর্শন স্বীকার করেছে। আমরা সাধারণত আচ্ছা 1 মিনিট, আমি না হেডফোনটা লাগিয়ে আজকে যে এমসিকিউ প্র্যাকটিস হবে অনলি নাস্তিক দর্শনের উপরে। এখন আমরা যেগুলো প্র্যাকটিস করব চারবাক দর্শনের উপরে এমসিকিউ। আপনারা আনসার দেবার চেষ্টা করুন, যে যত তাড়াতাড়ি পারবেন আনমিউট করুন আর ফটাফট আনসার দিয়ে দিন। 1 নাম্বার কোশ্চেন, চারবাক দর্শন নিম্নলিখিত কোনটি গ্রহণ করে না? আনসার দিন ফটাফট, বেশি টাইম নেবেন না। ভোগবাদ, বি বস্তুবাদ, ডি ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষ, সি বৈদিক কর্তৃত্ব। কোনটা গ্রহণ করে না? বৈদিক কর্তৃত্ব, একদম। এখানে যদি অপশন সি এর জায়গায় অল অফ দ্য অ্যাবাভ থাকতো তাহলে এখানে কোশ্চেনটা থাকতো চারবাক দর্শন নিম্নলিখিত কোনটি গ্রহণ করে, তখন হতো ওরা ভোগবাদী, সুখবাদী এবং বস্তুবাদী, কারণ হচ্ছে মেটেরিয়ালিজম, সিটি অফ তেজ মুরুদ, এই 4টা উপাদান দিয়ে জগৎ তৈরি হয়েছে, সেই কারণে তারা বস্তুবাদী বা মেটেরিয়ালিস্ট। আর ইন্দ্রিয়গ্রাহ্য যেটা বিষয় মানে প্রত্যক্ষে যেটা জানতে পারি সেটাই অস্তিত্ব রয়েছে বা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চারবাক দর্শনের প্রধান জ্ঞান তাত্ত্বিক পদ্ধতি কি? জ্ঞান তত্ত্ব মানে আমরা জানি যেটা দিয়ে আমরা জ্ঞান অর্জন করবো, এপিস্টেমোলজি। এটা কি হবে? অন্তর্দৃষ্টি, অনুমান, প্রত্যক্ষ জ্ঞান নাকি সি যুক্তি? প্রত্যক্ষ জ্ঞান। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, মানে হচ্ছে যতদিন বাঁচো ভালো করে বাঁচো, খেয়ে দিয়ে বাঁচো, ঋণ করে ঘি খাও। এই ধরনের বাক্য যে রয়েছে, এটা বাক্যটা চারবাক দর্শনের কোন দিককে প্রতিফলিত করে? ভোগবাদ দিয়েছে। হ্যাঁ, চারবাক মতে বিশ্ব কতটি বা কয়টি মৌলিক উপাদানে গঠিত? অপশন এ 4টি, অপশন বি 4টি, 6টি না 5টি? 4টা। সিটি অফ তেজ মরুদ, এই 4টা উপাদান দিয়ে জগৎ তৈরি হয়েছে। নেক্সট হলো, চারবাক দর্শন প্রধানত নিম্নলিখিত কোনটির অস্তিত্ব অস্বীকার করে? স্বীকার না কিন্তু অস্বীকার করে কোনটা? আত্মা, ঈশ্বর, কর্ম না পরলোক? আচ্ছা কল আছে, ভালো করে আচ্ছা এবার আমাকে বলতে দিন 1টা মিনিট। ঈশ্বরকে তারা অস্বীকার করে, একদম এটা হলো। পরলোককেও অস্বীকার করে, এটাও হলো। আত্মা, তাকেও অস্বীকার করে, এটাও হলো। কর্মফল এইসবও মানে না, তাহলে এটাও হলো। মেন কথা হচ্ছে এখানে সবগুলোই ওরা অস্বীকার করে, কোশ্চেনটাই ভুল ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল? এখানে একটা কোনো অপশন অন্য রাখতে হতো যেটা অস্বীকার করে না। নেক্সট হচ্ছে, চারবাকদের মধ্যে কোন গোষ্ঠী মনে করতো যে জীবন শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য? ধূর্ত চারবাক,
বৈতন্ডিক চারবাক, তত্ত্ববিপ্লববাদী বা তত্ত্ববিপ্লববাদী চারবাক, না সুশিক্ষিত চারবাক? ধূর্ত হবে। কারণ হচ্ছে বৈতন্ডিক যারা চারবাক তাদের মূল বক্তব্য হলো যে আমার ধূর্ত, কোনো মত ধূর্ত। নেই, তাদের হচ্ছে তুমি ভুল, মানে তোমাকে ভুল করাই হলো তোমার মেন মোটিভ বৈতন্ডিকরা। আর ধূর্ত চারবাক যারা তারা হচ্ছে মানে ওই সুখটাকে বেশি করে দেখে আর কি। আর সুশিক্ষিত যারা বলে একটু উন্নত আর কি, কোনো কোনো ক্ষেত্রে অনুমানটাও। নেক্সট কোশ্চেন, মোক্ষ বা মুক্তি সম্পর্কে চারবাকদের দৃষ্টিভঙ্গি কি? 1 মিনিট আনসারটা দেবেন, আমি আগে জয়েন করি। হ্যাঁ, অপশন গুলো ওইদিকে আছে দেখাচ্ছি। এটা হচ্ছে মোক্ষ সম্পর্কে চারবাকদের দৃষ্টিভঙ্গি। অপশন বি আছে এটি বৈরাগ্যের মাধ্যমে অর্জনযোগ্য। অপশন এ এটি শাশ্বত আনন্দের অবস্থা। অপশন ডি এটি জীবনের সর্বোচ্চ লক্ষ্য। অপশন সি এটি অপ্রাসঙ্গিক কারণ মৃত্যুই একমাত্র বাস্তবতা। কোশ্চেনটা কি ছিল দুবারা দেখে দিচ্ছি। মোক্ষ বা মুক্তি সম্পর্কে চারবাকদের দৃষ্টিভঙ্গি অপশন সি, কারণ অপ্রাসঙ্গিক, কারণ তাদের মতে ওই যে কর্মই তো স্বীকার করছে না, কর্মের ফল আবার স্বীকার করার কি আছে? আত্মাই তো নেই, আত্মা তো মরে গেলেই শেষ, আবার তারপরে কি হবে এটা ওটা ভাবার কোনো গল্পই নেই। মৃত্যুই হচ্ছে বাস্তবতা, এর বাইরে কোনো কিছু নেই। মৃত্যু হলো মানে মুক্তি হয়ে গেল। নেক্সট কোশ্চেন, চারবাক দর্শন অনুমানকে জ্ঞানের মাধ্যম হিসাবে প্রত্যাখ্যান করার মূল কারণ কি? অনুমানকে কেন মানে না? অনুমান পর্যবেক্ষণযোগ্য নয়, এমন পূর্বধারার উপর নির্ভরশীল, অনুমান অত্যন্ত জটিল, অনুমান অত্যন্ত ভক্তিনির্ভর, না অনুমান শুধুমাত্র তত্ত্বগত। আচ্ছা, কি আনসার বললেন বুঝতে পারলাম না। দুটোই তো হয়, আমি বললাম অপশন বি। অনুমান পর্যবেক্ষণযোগ্য নয়, দুটোই তো হবে। অনুমান পর্যবেক্ষণযোগ্য নয়, এমন পূর্ব ধারণার উপর নির্ভরশীল। সিটাও তো হয়, সি হচ্ছে অনুমান কেবলমাত্র প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভরশীল। অনুমান কেবলমাত্র প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভরশীল কিভাবে হয়? এটা না, না 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 না, অনুমান কেন আমাদের প্রত্যক্ষ একটু ভেবে একটু ভাবুন, দেখুন আমরা নরমালি ভাবছি না বলে অনুমানটা হচ্ছে ব্যক্তিজ্ঞানের উপর নির্ভরশীল। একদম, অনুমান ব্যক্তিজ্ঞানের উপর নির্ভরশীল, আর ব্যক্তিজ্ঞানটাকে চারবাকরা মানে না। হোয়াট ইজ ব্যক্তিজ্ঞান? ব্যক্তিজ্ঞান হলো যেটা আমি একসঙ্গে দেখি বারবার, ধোঁয়া এবং আগুন, মানে একসঙ্গে বারবার দেখলে একই সেইটাকে বলি আমরা ব্যক্তি। তাহলে ব্যক্তিটাকেই মানে না। যেমন আমরা বলি যে একবার দেখলাম আমার মা রান্না করছে, সেখানে কাঠে করে ধোঁয়া আসছে এবং সেখানে আগুন আছে। পরে দেখলাম যে মাঠেতে অনেক ধান তুলে নেওয়ার পরে সে ধানের গাছগুলো আগুন জ্বালায় না, ধোঁয়া হয়, তখন ওখানে দেখলাম ধোঁয়া আছে আগুন আছে। দূরে পাহাড়ে দেখলাম যে ধোঁয়া আছে, তখন আমি অনুমান করে নিলাম, তখন ওটা বললাম যে ব্যক্তিজ্ঞান। কিন্তু চারবাকরা বলছে ঠিক আছে, তুমি প্রথমটা রান্না করে মায়ের কাছে দেখলে খেতে খেতে ঠিক আছে, তুমি জমিতে বাবার সাথে ঘুরতে গেলে দেখলে ওখানে ধোঁয়া আগুন আছে, পাহাড়ে তুমি তো দেখোনি, না দেখে কিভাবে করলে? অতএব ব্যক্তিজ্ঞানটা প্রতিষ্ঠিত নয়, সেই জন্য ব্যক্তিজ্ঞানটা মানছে না। আর ব্যক্তিজ্ঞানের উপর নির্ভর করে অনুমানটা হয়, মানে অনুমান নয় সংজ্ঞাটা কি? জানা বিষয় থেকে অজানা বিষয়ের জ্ঞান। তাহলে অনুমানের ভিত্তি ব্যক্তিরাই প্রতিষ্ঠিত নয়, সো অনুমানটা নয়, অনুমানটা প্রতিষ্ঠিত নয়। এটা হবে অপশন বি আনসার। আচ্ছা, আমি 1 মিনিট একটা ফোন রিসিভ করে নিই জাস্ট। নেক্সট কোশ্চেন, লোকায়ত শব্দটি চারবাক দর্শনের সাথে সম্পর্কিত এবং প্রধানত কি বোঝায়? এই কোশ্চেন, এই যে এখানে যে কোশ্চেন গুলি গোটা কথা আমি রেখেছি না, এই কোশ্চেন গুলো বারবার এক্সামে এসেছে। লোকায়ত দর্শন কোন দর্শনকে বলা হয়? এটা সাধারণ মানুষের দর্শন, মানে সাধারণ মানুষ এই ধরনের কথা বলে সেই ধরনের। কি বলো? রাইট অ্যান্সার। ইয়েস। নেক্সট কোশ্চেন, চারবাক দর্শন বৈদিক কর্তৃত্বকে প্রত্যাখ্যান করার কারণটা কি? অপশন বি, বেদ বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা রচিত, নাকি অপশন এ বেদ চিরন্তন, অপশন ডি বেদ নৈতিক নির্দেশনা প্রদান করে। কি আচ্ছা কিছু আচ্ছা ও অন করেছিল বলে। এটা কি হবে তাহলে? বেদ মানুষের সৃষ্টি, বেদ ভণ্ড পুরুষের সৃষ্টি, ভণ্ড পুরোহিতের সৃষ্টি, যাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বানিয়েছে, এই ধরনের কথা বলে। আচ্ছা, তাহলে এবারে পুরো চারবাক দর্শনটাকে একবার রিক্যাপ করে দিই, এর বাইরে কোশ্চেন আসবে না। যেমন চারবাক হলো নাস্তিক দর্শন, চারবাকরা হচ্ছে হেডোনিজম সুখবাদী,
চারবাকরা ভোগবাদী। চারবাকদের মতে যদি বলা হয় কিভাবে জগৎ তৈরি হয়েছে তাহলে হবে চারটা অপশন সি। আচ্ছা আমি আমি কি বলতে পারি কাউকে বেদ হচ্ছে মানুষের সৃষ্টি, অর্থাৎ বেদ মানুষের সৃষ্টি। তা আত্মাকে তো প্রত্যক্ষ করা যাচ্ছে, ওটাই যদি আত্মা হয় তাহলে একদিক থেকে তারপরে আত্মাটাকে স্বীকার করেছে। হ্যাঁ পয়েন্ট তো ভালোই হ্যাঁ বলছি আপনারা এবার একটু মিউট করে দিন, তাহলে শব্দটা হয়তো শোনা যাবে না, আর এমনিতে নেটওয়ার্কের সমস্যা আছে। বলছি কোশ্চেন কেমন ভাবে আসছে সেটাকে দেখতে হবে। যদি এখানে থাকে যে চারবাকরা কোনটা স্বীকার করে, সেখানে যদি থাকে যে দেহই হলো আত্মা, তাহলে সেটাকে আমি অপশনে রাইট নিয়ে নেব। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আত্মা, আমরা ইন্ডিয়ান ফিলোসফি বা ওয়েস্টার্ন ফিলোসফিতে অ্যাকচুয়ালি যেটাকে আত্মা বলি যেই অর্থে, ওই অর্থে আত্মাটাকে স্বীকার করে না। ওরা বলতে চাইছে দেহটাই আত্মা। দেহটাকে দেখা যায়, দেহটা তুমি ভেবে নাও ওটাই আত্মা, আলাদা করে কোনো আত্মা নেই। ঠিক আছে, আপনি যেটা বললেন হ্যাঁ। কথাটা একদম প্রচুর মানে ভেবে ভেতর থেকে মানে একদম ফিলোসফিক্যালি ভেবেছেন, একদম সত্যি। কিন্তু যদি শুধু আত্মা থাকে, এবার কোন অর্থে কোশ্চেনটা করা হচ্ছে, এই ধরনের কোশ্চেনে না যখন কোশ্চেন ভুল বেরোয় বা আপনার কোশ্চেন দেখবেন অনেক কিন্তু চ্যালেঞ্জ করা হয় এই ধরনের উত্তরগুলো। যেমন আপনি যেটা ভেবেছেন আপনাকে আমি কোনো মতে ভুল বলতে পারবো না, দিলবারও ভুল বলতে পারবে না, কারণ ওটা সত্য। কারণ ওরা বলে যে দেহই আত্মা, কিন্তু ওরা বোঝাবার জন্য বলছে যে আত্মাকে আলাদা করে স্বীকার করার দরকার না, তুমি দেহটাকেই ভাবো। কিন্তু রিয়েলি যে আত্মা, যেই অর্থে আত্মাকে আমরা বলি আত্মা, সেই অর্থে আত্মাকে স্বীকার করে না। সো এখানে আত্মা স্বীকার করে এটা বলবো না, পরীক্ষাতে লিখবো না। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কাউকে প্রশ্ন করব, কে কে বলবেন চারবাক দর্শনের পুরো রিক্যাপ, মানে চারবাক দর্শনটা ফার্স্ট টু লাস্ট আমাকে শোনাবেন কে এখানে। দিলবারের আমি শুনে নিয়েছি, অন্য কেউ? শম্পা শোনাবে, শম্পা। শম্পা হলো আমার বান্ধবীর নাম, অতএব বান্ধবী প্রথম বলবেন। এ কিন্তু আমার বান্ধবী না, আমার বান্ধবী অন্য কেউ। শম্পা আছেন? অন্য কেউ? আরে চুপ করে থাকবেন না, বলতে শুরু করুন, যত বলবেন তত নলেজ বাড়বে। আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কে বলবেন আমাকে, নিজে থেকে বলুন। কেউ বলবেন না? আমি তাহলে নাম বলে বলে বলছি এরপরে। প্রথম থেকে বলে যান নিজের মতে যতটা পড়লেন, যখন এইভাবে বলতে পারবেন তখন জানবেন হ্যাঁ আমার পড়াটা হয়েছে এবং আমি রাইট ওয়েতে পড়াশোনা করছি। বলুন। চারবার দর্শন হলো চরমপন্থী নাস্তিক দর্শন। একদম। জড়বাদী, বস্তুবাদী, হ্যাঁ, ভোগবাদী, ভগবাদী। কর্মবাদ মানে না, একটু জোর করে বলুন না, জন্ম কথা করে না। আসলে হেডফোনটা নেই আমার কাছে। চারবার মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, হুম, যাকে থেকে দেখবে তাকে স্বীকার করবে, বাকি সবগুলো বিশ্বাসযোগ্য বা প্রমাণযোগ্য নয়। চারবার মতে ভোট চাকরি, তৃতীয় পেজ মাটি জল আগুন বাতাস। চারবার মতে অনুমান, মানে বাকি প্রমাণগুলো আর কি, প্রমাণ নয়। চারবারদের তিনটা সম্প্রদায় আছে, বৈতন্ত্রিক, ধূর্ত আর সুশিক্ষিত। বৈতন্ত্রিক বলতে বোঝায় যাদের নিজস্ব কোনো মতামত নেই, অন্যের মতামত খণ্ডন করে, শুধু বিতর্ক বা ঝগড়া সৃষ্টি করে। দ্বিতীয়ত ধূর্ত সম্প্রদায়। অ্যাকচুয়ালি ধূর্ত সম্প্রদায় বলতে চারবাকদেরই বোঝানো হয় পার্টিকুলার, চারবাক বলতে ধূর্তকেই বোঝানো হয় হুম, চারবাক দর্শন বলতে। চারবাক ধূর্ত সম্প্রদায়কে স্থূল সুখবাদী বলা হয়, আত্মসুখবাদী বলা হয়। আর একটা হলো সুশিক্ষিত সম্প্রদায়। সুশিক্ষিত সম্প্রদায় অনেক ক্ষেত্রে অনুমানকেও স্বীকার করে, যা কিছু তোমরা ভাবনা চিন্তা করে স্বীকার করবে। চারবাক মতে জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে, তাদের নিজস্ব স্বভাবে, যাদের তৃতীয় প্লেনগুলোতে সংমিশ্রণে, যেটাকে স্বভাববাদ বলা হয়। যাদৃচ্ছাবাদ বলতে নিজের ইচ্ছা মতো আকস্মিক ভাবে তৈরি হয়েছে, ওরা যাদৃচ্ছাবাদ বলা হয়।
চারবাকদের কার্যকরণ সম্পর্কিত যে মতবাদ যদি বলা হয় কি, সেটা হবে যজ্ঞিচ্ছাবাদ। আমি বলতে হবে? কে, নাম কি? নাম কি বলুন, 2 মিনিট করে টাইম নিয়ে ফটাফট করে বলে ফেলুন। আমি 2-5 দিন 10 দিন এভাবে বলাবো, তারপরে আমি একজন দুজনকে যে কাউকে নাম ধরে বলবো তাকে বলতে হবে। আর কারণ সবাইকে যদি এইভাবে বলতে বলা হয় তাহলে সিলেবাস শেষ হবে না। সো আমি যে কাউকে যে কোনো দিন আমি ঠিক করে নেবো রুটিন ওয়াইজ, যে কাকে কোন দিন জিজ্ঞাসা করবো, সেরকম মতো করে জিজ্ঞাসা করবো। আর এইভাবে বলতে পারা মানে পড়াশোনা হচ্ছে এবং আপনি ক্র্যাক করতে পারবেন। বলুন নেক্সট কে বলবেন বলছিলেন, বলুন। বলবো ম্যাডাম? হ্যাঁ, মহিলা কমিটিকে বলতে দেওয়া হোক, বলুন। চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায়। আমরা নাস্তিকের মধ্যে দুটো ভাগ পাই, একটা চরমপন্থী এবং নরমপন্থী। আমরা নাস্তিক চারবাককে চরমপন্থী নাস্তিক দর্শনই বলবো। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলতে গুরু বৃহস্পতিকে বোঝানো হয়, কিন্তু মতভেদ রয়েছে যে অনেকে অজিতেক্ষ কম্বলীকে বলেন যে চারবাক দর্শনের প্রবক্তা হিসেবে বলে থাকেন। চারবাক দর্শনের প্রামাণ্য সেরকম কোনো গ্রন্থ পাওয়া যায়নি, তবে তত্ত্বপল্লব সিংহ গ্রন্থ থেকে মোটামুটি আমরা চারবাক দর্শন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো এরপর আছে চারবাকদের 3টে প্রধান নির্বাক রয়েছে, একটা হচ্ছে ধূর্ত, একটা হচ্ছে বৈতরণিক, অন্যটা হচ্ছে আদিবাসী, অন্যটা হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। ধূর্ত বলতে চারবাক সম্প্রদায়ের প্রধান যে চারবাককে আমরা বুঝি সেটাই হলো ধূর্ত, যারা মোটামুটি চারবাকদের যে যে জিনিসগুলো আছে সেগুলোকে মেনে চলে। বৈতন্ডিক, তারা অন্যের মতবাদ খণ্ডন করে সর্বদাই নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আদি বা সুশিক্ষিত যে চারবাক সম্প্রদায়, তাকে মোটামুটি আমরা একটু আলাদা রকম ভাবে দেখি। কারণ আমরা দেখি চারবাক সম্প্রদায় যারা মোটামুটি প্রত্যেককে একমাত্র প্রমাণ বলে মেনেছেন, এখানে সুশিক্ষিত চারবাকের সঙ্গে তাদের একটু পার্থক্য রয়েছে, যেখানে তারা বলেন যে প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনুমানকে স্বীকার করে নেব। আর একটা জায়গা প্রথমে বলা উচিত ছিল, আমি একটু স্কিপ করে গেলাম। চারবাক কথাটার অর্থ, তাকে যদি আমরা ভাঙি, দুটো শব্দ পাবো, চারুযুক্ত বাক। চারু কথাটার অর্থ হচ্ছে সুমধুর, আর বাক কথাটার মানে হচ্ছে বাক্য বা কথা। সুমধুর কথা যে সম্প্রদায় বলে তাকেই বলা হয় চারবাক দর্শন। এবার আমরা আসছি চারবাকদের প্রধান যে জিনিসটার উপর নির্ভর করে তারা এ করছে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এছাড়া তারা অন্য কোনো কিছুকে প্রমাণ হিসেবে, অন্য কোনো প্রমাণকে মানছে না। তারা প্রত্যক্ষকে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ প্রমাণ বলছেন, এবং তারা বলছেন যেহেতু প্রত্যক্ষের উপর নির্ভর করেই বাকি সমস্ত প্রমাণ গড়ে উঠেছে, তাই প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করলেই হবে, বাকি আর অন্য কিছুকে স্বীকার করার দরকার নেই। চারবাক অধিবিদ্যায় যদি আমরা যাই, সেখানে আমরা দেখব যেহেতু তারা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছে আর অন্য কোনো কিছুকে প্রমাণ বলে স্বীকার করেনি, সেখানে তারা যে 5টি মহাভূতের কথা আমরা জানি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এর মধ্যে 4টি মহাভূতকেই তারা স্বীকার করেছেন। পঞ্চম মহাভূত মানে বোমকে বা আকাশকে তারা স্বীকার করেননি, কেননা বোম বা আকাশ কিন্তু প্রত্যক্ষযোগ্য নয়। এবং তাদের মতবাদ হচ্ছে যে জড় জগৎ থেকে আরম্ভ করে সজীব জগৎ সবটাই এই 4টি মহাভূতের দ্বারাই গঠিত। ক্ষিতি, অপ, তেজ, যে মূল এবং সজীব, তাহলে জড় জগতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে জড় জগতের মধ্যে আর সজীব জগতের মধ্যে কি পার্থক্য থাকে। তো তখন তারা বলেন যে সজীব বলতে যেটা আমরা মানব দেহ বুঝি, সেখানে তারা একটা নতুন জিনিস স্বীকার করে, যেটাকে তারা বলেন চৈতন্য, এবং এই চৈতন্য বিশিষ্ট দেহকে তারা আত্মা বলেন, আলাদা করে আত্মাকে তারা স্বীকার করেন না। তাদের এই মতবাদটাকে বলা হচ্ছে ভূত চৈতন্যবাদ। আর যেটাকে আমরা যদিচ্ছাবাদ বা কার্যকারণবাদ বলে যেটা আমরা জানি, সেটা হচ্ছে যে ওই 4টে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টি মহাভূত বলে যে এরা সব মানে আকস্মিক ভাবে নিজেদের ইচ্ছা মতো মিলেমিশে জগতে সবকিছু তৈরি করে। নেক্সট আমরা যেটা জানি যে চারবাকদের নীতিতত্ত্ব বা নীতিবিদ্যা, যেখানে তারা সুখবাদের কথা প্রধানত স্বীকার করেছে। সেই সুখবাদে তাদের একটি মানে গুরুত্বপূর্ণ তাদের একটা মতবাদ মানে লাইন রয়েছে, সেটা হচ্ছে যে যাবৎ জীবে সুখম জীবে ঋণম কৃত্যা উকিতম জীবে, অর্থাৎ যতদিন বাজবে সুখ বাঁচবে, ঋণ করে হলে ঘি খাবে। এর থেকে আমরা বুঝতে পারি যে চারবাকরা হচ্ছে চরম সুখবাদের বা ভোগবাদের সমর্থক। যে কোনো মূল্যেই তারা ইন্দ্রিয় সুখকে কিন্তু খুবই গুরুত্ব দেয়। চারবাকরা যে 4টে চতুর্বর্গ যে রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এর মধ্যে কিন্তু মোক্ষকে মোটেই স্বীকার করেন না।
তারা বলেন মোক্ষ বলে কিছু হয় না, মানুষের জীবন একটাই এবং মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি। তারা প্রধান বর্গ মানে কামকে তারা প্রধান পুরুষার্থ বলেছেন এবং সহায়ক পুরুষার্থ হিসেবে বা গৌণ পুরুষার্থ হিসেবে তারা অর্থকে স্বীকার করেছেন। তারা ঈশ্বর মানেননি, আত্মা মানেননি, কিছুই মানেননি। তারা এক কথায় বলা যায় এরা চরমপন্থী সুখবাদের সমর্থক এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সঙ্গে কিন্তু আমরা মোটামুটি চার্বাকদের এই সুখবাদের তুলনা করতে পারি। মানে কিছু হয়ে গেল ম্যাডাম, মোটামুটি একটু চেষ্টা করেছি। না না, অনেকটাই নতুন কিছু বলেছেন। আচ্ছা, এর বাকিরা যারা রয়েছেন যেগুলো ছাড়া গেল, এরকম কোনো পয়েন্ট অ্যাড করবেন কিছু? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমি স্কিপ করেছিলাম, যেটা আপনি বললেন যে পুরুষার্থ। আগের দিনে বলে দিয়েছিলাম, যদিও আমার যে ক্লাস আছে সেই ক্লাসে বলে দিয়েছিলাম, কিন্তু আজকে বলা হয়নি। থিওরি ক্লাসে অবশ্যই বলেছি, আমার এটা ইয়াদ আছে যে অ্যারিস্টটলের সাথে এদের মিল রয়েছে এবং এটা স্থূল সুখবাদী, একদম দুটো সুখবাদ, একটা স্থূল আর সূক্ষ্ম। এরা স্থূল সুখবাদী। আর হচ্ছে যে পুরুষার্থ গুলো দুটো স্বীকার করে আর দুটো একদম স্বীকার করে না। তাদের মধ্যে আবার কামটা মানে মুখ্য আর গৌণ হলো অর্থটা। আচ্ছা, আর কেউ কিছু যোগ করতে চাইবেন এখানে, যেটা স্কিপ হয়ে গেল মনে হচ্ছে? আর আমি সবাইকে বলবো ঠিক এইভাবেই চার্বাক দর্শনটা পড়ে নিলেন তো, পড়ার পরে চোখ বন্ধ করবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত একেবারে এরকম করে গড় গড় করে বলতে থাকবেন। পুরো সিলেবাসটা চোখের মাঝে ভাসবে এবং সিলেবাসের একটা করে টপিক আপনি ধরবেন আর সেই টপিকটাকে ধরে গড় গড় করে বলতে থাকবেন, মুখ মানে চোখ বন্ধ করে, মুখ বন্ধ একদম ইয়ে করে, মুখ মানে মুখে বলে বলে বলবেন। তো এরকম করে চার্বাক দর্শন কমপ্লিট হয়ে গেল। বৌদ্ধ দর্শন হবে, বৌদ্ধ দর্শনও ঠিক ওইভাবে বলতে হবে। এইভাবে বলাটা যখন প্র্যাকটিস করবেন না, তখন দেখবেন যে কোনো ধরনের পরীক্ষা পাস করা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট তাহলে এবারে বৌদ্ধ দর্শনে যাই আমরা। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। বুদ্ধদেব। চতুরার্য সত্য মানে এই যে আর্য সত্যটা বৌদ্ধ ধর্মের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ধর্মতত্ত্ব, জ্ঞান তত্ত্ব, মুক্তি তত্ত্ব না নীতি তত্ত্ব? চতুরার্য সত্য মানে এটা কিন্তু মুক্তি। চতুরার্য সত্য মধ্য দিয়ে ওরা কিন্তু মুক্তির যে মার্গ গুলো বলেছিল না। নেক্সট হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতীত্য সমাজবাদবাদ কি? এটা প্রচুর কোশ্চেন এসেছে। পরস্পর নির্ভরশীল মানে হচ্ছে কার্যকারণ তত্ত্বটা তাদের। আচ্ছা, প্রতীত্য সমাজবাদবাদের সাথে কোন আর্য সত্যটার মিল আছে বা কোন আর্য সত্যের সঙ্গে প্রতীত্য সমাজবাদবাদের সম্পর্ক? দ্বিতীয় 2 নাম্বার দ্বিতীয় আর্য সত্যের সাথে। নেক্সট কোশ্চেন, কোন বৌদ্ধ শাখা বাহ্য জগতের অস্তিত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে স্বীকার করে? বৈভাষিক। কারণ সৌতান্ত্রিক দন্তন্য আছে মানে হচ্ছে এটা অনুমান বলবে, মানে অনুমান অদন্তন্য রস্য আছে না, তাহলে দন্তন্য তাহলে অনুমানের কথা বলবে সৌতান্ত্রিকরা আর বৈভাষিকরা প্রত্যক্ষের কথা বলবে। এখানে ন কোথাতেও নেই। এরকম করে মনে রাখার একটা ট্রিক, কারণ পরীক্ষার হলে ভুলে যায়। নেক্সট হলো, আচ্ছা বৌদ্ধ দর্শনের যদি বলা হয় মূল কটা সম্প্রদায়? দুটো, একটা হিনজান আর অপরটা হ্যাঁ, হিনজান হলো উপরের দুটো, বৈভাষিক সৌতান্ত্রিক, আর মহাযান হলো মাধ্যমিক। এটা মাধ্যমিক, হ্যাঁ মাধ্যমিক আর যোগাচার, বিজ্ঞানবাদী একদম। এরা হচ্ছে অনুমানের কথা বলে, বাহ্য জগতের অস্তিত্ব অনুমানের সাহায্যে জানা যায় সৌতান্ত্রিকদের মধ্যে, আর বৈভাষিকদের মধ্যে বাহ্য জগতের অস্তিত্ব প্রত্যক্ষের মাধ্যমে জানা যায়। বৌদ্ধ দর্শনে অবিদ্যা কি? অবিদ্যা অপশন 1 কি হবে? জন্ম মৃত্যুর কারণ এখানে অপশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় যে অবিদ্যা হলো আমাদের মূল যে কারণ, দুঃখের মূল কারণ, 1 নম্বর বড় কারণ হলো, বড় ভাই হলো অবিদ্যা। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ দর্শনের শূন্যতা ধারণাটা কোথায় পাওয়া যায়? কোন দর্শনের সাথে? আমি একটা সূত্র এরকম করে বার করেছিলাম, মাধ্যমিকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে কি পাবে? শূন্য পাবে। তাহলে মাধ্যমিক হলো শূন্যবাদী, আর যোগাচার হচ্ছে বিজ্ঞানবাদী। যোগ আচার তুমি যদি ভালো করে মানে চোখ বন্ধ করে যোগ আচার করো, অনেক ধ্যান ধারণা করো, তুমি প্রচুর জ্ঞান অর্জন করবে, দিয়ে তুমি বিজ্ঞানী হয়ে যাবে। তাহলে যোগাচারীরা হচ্ছে বিজ্ঞানবাদী। তাহলে এই ট্রিক গুলো যদি ইউজ করা হয়, ভুলে গেলেও ওই মুহূর্তে আনসারটা করতে পারবো, করে বেরোতে পারবো।
যোগাচার দর্শনের প্রধান ভিত্তিটা কি? বাহ্য অনুমেয়বাদ, বাহ্য প্রত্যক্ষবাদ, বিজ্ঞানবাদ না শূন্যবাদ? এটা যখনই হলো মাধ্যমিক শূন্যবাদী বিজ্ঞানবাদ। নেক্সট কোশ্চেন, ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকবাদ মূলত কি? সকল বস্তু ক্ষণস্থায়ী। একদম। বৌদ্ধ অনুমান তত্ত্বের প্রধান গ্রন্থ কোনটা? এগুলো এত কঠিন কোশ্চেন পড়ে না, জাস্ট এগুলো মনে রাখলেই হলো ন্যায়বিন্দু। এটা স্কিপও করতে পারে। নেক্সট কোশ্চেন, স্বলক্ষণ সামান্য লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্বলক্ষণটা আগে হয় না সামান্য লক্ষণটা আগে হয়? প্রত্যক্ষের দুটো স্টেপ, একটা স্বলক্ষণ একটা সামান্য লক্ষণ, কোনটা আগে হয়? স্বলক্ষণ আগে হয় না? নো, সামান্য নয়। সামান্য মানে কি, আমরা সামান্য মানে এইটুকু ভাবি ন্যাচারালি, কিন্তু ন্যায় দর্শনে সরি আমাদের হ্যাঁ দর্শনে সামান্য মানে হলো অনেকগুলো মিলিয়ে যেটা হয়, যেমন হাজারটা মানুষ নিয়ে মনুষ্যত্ব সেরকম। তাহলে এখানে সামান্য মানে বড় কিছু বোঝাবে, আর স্বলক্ষণ হচ্ছে প্রথমে মানে একেবারে যেটা নগ্ন প্রত্যক্ষ, যেটার কোনো নাম গুণ জাতি বিশেষণ কিচ্ছু থাকে না, সেগুলো রহিত, সেগুলো ছাড়া, সেটা হলো স্বলক্ষণ। তাহলে স্বলক্ষণ প্রথমে হয়, স্বলক্ষণটা হওয়ার পরক্ষণে আমরা যখন নাম গুণ জাতি তার সাথে জুড়ে দিই তখন সেটা হবে সামান্য লক্ষণ। ঠিক আছে, প্রথমে দেখাশোনা করতে গেলে নির্বিকল্প প্রত্যক্ষ বলা যাবে? একদম, নির্বিকল্প প্রত্যক্ষটাকে স্বলক্ষণের মানে ওরকম প্রথম ধাপ আর বলা যেতে পারে। আর তারপরে সবিকল্প প্রত্যক্ষ যেমন যুক্ত হয় সেটা হচ্ছে সবিকল্প। তো বৌদ্ধ দর্শনে এরা কিন্তু এখানে স্বলক্ষণ সামান্য লক্ষণ বলেছে। আবার বৌদ্ধ দর্শনের প্রত্যক্ষ বলতে কিন্তু স্পেশালি যদি বলা হয়, এরা কিন্তু এটা যেহেতু ক্ষণিকবাদী, এরা নির্বিকল্প প্রত্যক্ষকেই প্রত্যক্ষ বলে মানে। এরা আবার এটাও কোশ্চেন আসতে পারে যে নির্বিকল্প প্রত্যক্ষকে প্রত্যক্ষ বলে মানে স্পেশালি কারা। যেমন আমরা যদি দেখি বৌদ্ধ ন্যায় দর্শনে বৈশেষিক দর্শনে ওরা কিন্তু সবিকল্পক এবং নির্বিকল্পক দুটোকেই সমানভাবে মানে, যা আছে বলে। কিন্তু বৌদ্ধ দর্শনে এরা নির্বিকল্প প্রত্যক্ষটাকে প্রত্যক্ষ বলে। দিয়ে তখন ভাগ করতে গিয়ে বলেছে যে স্বলক্ষণ সামান্য লক্ষণের পুরো ব্যাপারটা, আসলে স্বলক্ষণ কি সামান্য লক্ষণ কি। সেই যেরকম এটা হচ্ছে সেই মুদ্রণটা পড়েছিলাম না আমরা, মুদ্রণার ধারণা। যেমন মুদ্রণ প্রথমে হয় হিউমের, মুদ্রণটা প্রথমে হয়, মুদ্রণের পরবর্তী ক্ষেত্রে সেটা মুদ্রণগুলো আমরা যখন ভাবি কল্পনা করি তখন সেটা ধারণায় জন্মায়। ঠিক সেরকম ভাবে ভাবতে পারি স্বলক্ষণটা আগে হয়, দেন পরে সামান্য লক্ষণ হয়। সামান্য লক্ষণ হলো নাম গুণ জাতি বিশেষণ এগুলো যুক্ত। তাহলে এটা কোশ্চেনটা কি হবে, স্বলক্ষণ বলতে কি বোঝায়? এটা নাম বা শ্রেণী মুক্ত, এই যে মুক্ত আছে বিশেষ লক্ষণ, সেটা হবে স্বলক্ষণ। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ কি বোঝায়? এটা 8 ধরনের সৎ আচরণ, 4 ধরনের জ্ঞান, 8 ধরনের মোক্ষ, নাকি 8 ধরনের প্রমাণ? 8 ধরনের সৎ আচরণ। একদম। নেক্সট কোশ্চেন, ন্যায়বিন্দু গ্রন্থের রচয়িতা কে? ধর্মভিত্তি কি হবে? ধর্মভিত্তি মনে হয়, ধর্মভিত্তি। কত নাম্বার কোশ্চেন ছিল ওটা? 14। ধর্মভিত্তি। আচ্ছা, এখানে না এই প্রত্যক্ষ রিলেটেড সবার যে সংজ্ঞাগুলো, প্রত্যক্ষ রিলেটেড সবাই যেগুলো আলাদা আলাদা করে সংজ্ঞা দিয়েছে না, আমি একটা ট্রিক বানিয়েছিলাম, কোনো একটা ভিডিওতে পেয়ে যাবেন। তো ওই প্রত্যক্ষ রিলেটেড কে কোন কথাটা বলেছে, প্রত্যক্ষের যেমন সংজ্ঞাটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলেছে, ওটাকে কিন্তু ইয়াদ রাখতে হবে। আমি এখানে নোটেতে ইনক্লুড করিনি, যেগুলো মেন নোটস আপনাদেরকে আমি দিয়েছি গ্রুপে, ওখানে দেখবেন। বইটাতে পাবেন না, বইটাতে ডিটেলস নেই দেখলাম। বইটা মানে অ্যাকচুয়ালি রিভিশন পারপাসে পরীক্ষার আগে বানানো, পরীক্ষার আগে মুহূর্তে রিভিশন পারপাসে বানানো। আর মেন আমাদেরকে একটু ডিসক্রিপটিভলি পড়তে হবে, সেটা হচ্ছে ওইখানে সংজ্ঞাগুলো ভালো করে একটু পড়ে নেবে। তাহলে ন্যায়বিন্দু হলো ধর্মকীর্তি। নেক্সট হচ্ছে, কোন বৌদ্ধ শাখা বাহ্য অনুমানে বিশ্বাসী? আচ্ছা, এখানে আনসার আনসারগুলো উঠে তো ভুলে গেছিল। পরার্থ অনুমান কোনটা? স্বার্থ অনুমান, পরার্থ অনুমান দুটো। পরার্থ অনুমান বলতে কি অন্যের কে বোঝানোর জন্য অনুমান, নাকি নিজেকে বোঝানোর জন্য অনুমান? অপশন ডি। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটার মধ্যে ভুল ছিল, তাই আমি উঠিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে, দিগনাগ কোন বিষয়ে বিখ্যাত? এটা হবে প্রমাণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে, সংজ্ঞা দিয়েছে। বৈভাষিক সৌতান্ত্রিক দর্শনের প্রধান পার্থক্যটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করা নিয়ে,
অপশন বি প্রত্যক্ষ এবং অনুমানের উপর ভিত্তি করে বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করা নিয়ে, অপশন ডি কেবলমাত্র গ্রন্থ নির্ভরতা নাকি অভিজ্ঞতার উপর নির্ভরতা। প্রত্যক্ষ অনুমানের উপর ভিত্তি করে, এটা প্রত্যক্ষ অনুমানের উপর ভিত্তি করে। অপশন এ রাইট আনসার। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, যোগাচার শব্দের অর্থ কি? দর্শন বিশ্লেষক, যুক্তিবাদী, মনের কার্যক্রম অনুধাবনকারী না যোগ অভ্যাসকারী? মনের কার্যক্রম অনুধাবনকারী। হ্যাঁ, যোগাচারদের কথা একটা বলছি। যোগ মানে কি হয়, আমরা যখন যোগ সাধনা করি মনের উপর নির্ভরশীল না, আত্মার উপর নির্ভরশীল না? তাহলে এই যে আত্মা রিলেটেড, মন রিলেটেড, এরকম যদি কোনো অপশন থাকে এবং যোগাচার দর্শন থাকে, বিজ্ঞানবাদী থাকে, সেখানে কিন্তু চোখ বন্ধ করে আনসার দিয়ে চলে আসবে। ধর্মকীর্তির মতে প্রত্যক্ষ জ্ঞান কেমন হওয়া উচিত? বৈধ অনুমানের উপর নির্ভরশীল, কল্পনা মুক্ত, বিভ্রান্তি মুক্ত হওয়া উচিত, ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর নাকি বাহ্যিক বাস্তবতার স্বীকারোক্তি? এটা হবে অপশন এ, কল্পনা মুক্ত এবং বিভ্রান্তি মুক্ত। হবে। প্রতীচ্য সমুৎপদবাদ ধারণাটি মূলত বোঝায়, আচ্ছা একটু রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, অপশনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরস্পর নির্ভরতা, পরস্পর নির্ভরতা মানে প্রত্যেকটা বস্তুর মানে প্রত্যেকটা কাজের কারণ রয়েছে, কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা। নেক্সট এলো জৈন দর্শন। আচ্ছা, বৌদ্ধ দর্শন সম্পর্কে এখানে যতটুকু পড়লাম কে বলবেন? চারটা আর্য সত্যর নাম বলুন তো কেউ। বলবো ম্যাডাম? হ্যাঁ, বলুন বলুন। দুঃখ আছে, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ মার্গ। এর কথা বাংলায় যদি বলি যে দুঃখ আছে, মানে গৌতম বুদ্ধ কি করেছিল? উপায় আছে, একদম। গৌতম বুদ্ধ যেটা বলে, মানে ওর দর্শনটা পড়লে যেটা আমরা পাই, অ্যাকচুয়ালি ও তো ভালো একটা মোটামুটি একদম মানে আর্থিক অবস্থাপূর্ণ পরিবারের মানুষ ছিলেন। তো হঠাৎ করে আশেপাশে মানুষের দুঃখ দেখে তিনি সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন ধ্যান করতে। ধ্যান করার পরে যেটা দেখতে পেলেন যে দুঃখ জগতে, প্রথমে কি দেখলেন, জগতে প্রচুর দুঃখ আছে, তাহলে দুঃখের কারণও রয়েছে। তাহলে কারণগুলো তো পেলো, এবার বলছে দুঃখের কারণগুলোকে মানে থেকে বেরিয়ে আমাদের মুক্তি হবে, এবং মুক্তিটা কিভাবে হওয়া উচিত সেটাও কিন্তু বেরিয়েছে। তাহলে ফলে অবিদ্যাকে ওখান থেকে মুক্তি লাভ করবে। হ্যাঁ, দ্বাদশ নিদানে বলেছে মানে দুঃখের কারণটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে অবিদ্যাই হলো আমাদের দুঃখের মূল কারণ। ওটা হচ্ছে দ্বাদশ নিদান বা ভবচক্র। আচ্ছা, ভবচক্র যে সিকুয়েন্সটা আমাকে কে বলবে? আমি একটা সূত্র বলে দিচ্ছি, আমার ক্লাসে হয়তো আপনারা পেয়েছেন। আমি বলি, হ্যাঁ, অবিদ্যা, সংস্কার, বিদ্যা, নামরূপ, সনাতন, পরশ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, দুঃখ। আচ্ছা এইভাবে মনে আছে, হয়তো হতে পারে মনে থাকে। আমি একটা সূত্র বলেছিলাম, ওটা কি বলতে পারবেন? ক্লাসটা করেছেন কি, আমার ক্লাসটা যেটা রেকর্ড দিয়েছি আমি যেটা দিয়েছিলাম, যারা মনে রেখেছেন তাদের জন্য তো অনেক ভালো, আর বেশি যারা মাথায় প্রেসার নিতে চান না তাদের জন্য একটা সূত্র, সেটা হচ্ছে অসবিনা শশবেচ্যু উভযাজরা। ঠিক আছে, মানে প্রথম ওয়ার্ড গুলো নিয়ে একটা পুরো শব্দ বড় করে দিয়েছি, অসবিনা শশবেচ্যু উভযাজরা। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সনাতন, এরকম করে। কারণ কোশ্চেন আছে যে যেমন পঞ্চস্কন্ধ কি কি সেটাকে বলতে হবে, আবার আসবে যে ভবের কারণ কি, জড়ের কারণ কি, বা জন্ম বা জরামরণের কারণ কি। তাহলে এই যে সিকুয়েন্সটা যদি আমরা মনে রাখি, এই সিকুয়েন্সটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। এক তো চারটা আর্য সত্য থেকে রিলেটেড কোশ্চেন আসবে। চারটা আর্য সত্যের মধ্যে সব থেকে বেশি যেটাই কোশ্চেন আছে সেটা হচ্ছে দ্বিতীয় আর্য সত্য, মানে দ্বাদশ নিদানের ওই চক্রটা, মানে কোনটাকে কি বলে। আর যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ আর্য সত্য, মানে নিবৃত্তির যে উপায়, অষ্টাঙ্গিক মার্গটাকে ভালো করে রাখতে হবে আমাদেরকে। সিকুয়েন্সটাও রাখতে হবে, কারণ সিকুয়েন্সটাও কোশ্চেন আসতে পারে। এবং প্রত্যেকটা যে প্রত্যেকটা মার্গ বলতে কি বুঝাচ্ছে, সে প্রত্যেকটা মার্গের মানে বিশেষত্বটা কি সেটাকে মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আসে। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে চার ভাগ, এই বৌদ্ধ দর্শনের সম্প্রদায়, এবং ওই যে বললাম মাধ্যমিক হলো শূন্যবাদী, যোগাচার হলো বিজ্ঞানবাদী, এবং সৌতান্ত্রিক বৈভাষিক কোনটা স্বীকার করেছে, এরকম করে। আচ্ছা, সর্বাস্তিবাদী কাদের বলা হয়? বৈভাষিকদের। হিনজান না বৈভাষিকদের? সৌতান্ত্রিক বৈভাষিক দুটো ভাগ। হিনজানিদের এরকম বলতে পারি, যদি একদম ভাগ করে দেয় তাহলে বৈভাষিকদের। আচ্ছা,
বৌদ্ধ, ঠিক আছে, এবারে চলে যাই ইয়েতে জৈন দর্শনে। বৌদ্ধ দর্শন সম্পর্কে প্রথমে আমি তাহলে শুনবো, কেউ একজন শোনান আমাকে পুরোটা যতটা পড়া হলো, একদম স্পিডে 2 মিনিটে। যারা বলেছেন তারা বাদ দিয়ে অন্য কেউ নতুন সাহস ভাঙার চেষ্টা করুন। এগুলো একদম ন্যাচারালি ফ্র্যাঙ্কলি পড়ুন, মনে করুন যেটা আমাদের গ্রুপ স্টাডি হচ্ছে, সেভাবে পড়ুন, দেখবেন কোয়ালিটি পড়া হবে। অন্য কেউ বলুন। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলো যেগুলো দিয়েছে সবাই সব কমপ্লিট করে নিয়েছেন আজকেরটা বাদ দিয়ে? কথা কেউ কেন বলছে না? ম্যাডাম আমি 4 ভাগ বৌদ্ধ জৈন 3টে কমপ্লিট করতে পেরেছি, কারণ আমি তো যা পেয়েছি আমি লাস্ট দিন যে জয়েন করলাম আর কি। আচ্ছা, বাকি লোক, বাকি লজিক এখনো পুরোটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, টার্গেট রাখবেন কিন্তু, আমি যে রুটিন দিয়েছি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, ওই রুটিনে কিন্তু আমি 3 মাসে সিলেবাস শেষ করে দেবো। অতএব ওইভাবে কিন্তু স্পিডে চলতে হবে। আমি একটা কথা বলি, অনেকে চারদিকে বলবে এবং ভড়কাবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে অনেক টাইম অত ইয়ে করার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি তো কিছু কিছু মানুষের রয়েছে, আবার কেউ কেউ বলবে, যদি অনেকে ভিডিও দেখতে পারেন এই সময়, যে কিভাবে পড়াশোনা করলে কত ঘন্টা পড়লে আমার জব হবে। কেউ বলবে আমি 2 ঘন্টা পড়ে করে দিয়েছি, যে টপার হয়েছে অন্য অন্য জায়গাতে ভালো ভালো জায়গায় 6 ঘন্টা পড়ে নিয়েছি। কোয়ালিটি 2 ঘন্টা পড়লে ভালো হয়ে যায়, বেশি পড়ার দরকার নাই। আরে ভাই, টাইম যে 2 বছর 3 বছর ধরে সিলেবাস পড়বে, তার জন্য সে রান্না করতে করতে দিনে 2 ঘন্টা পড়লে হবে? এখন হাতে আছে তিন মাস টাইম। 3 মাস টাইম মানে অ্যাকচুয়ালি এক্সাম দেওয়ার রিভিশন টাইম হওয়া উচিত আমাদের যে সিলেবাস আছে। তো 3 মাসে শেষ করা মানে স্পিড করতে হবে। আপনি যদি কোনো জায়গায় যাবেন, ধরুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, যদি স্পিড একদম 20-30 এর স্পিডে যান, আপনি একদম নিশ্চিন্তে যাবেন, কোনো ধাক্কা হবে না, ঝামেলা হবে না, মানে বাঁচার সম্ভাবনা অনেক বেশি। স্পিড বাড়ালে কি হবে, হয়তো রিস্ক থাকছে, কিন্তু রিস্ক থাকলেও এখন স্পিড বাড়াতে হবে, টাইম বাড়াতে হবে। আমি তো বলবো ম্যাক্সিমাম টাইম, খাওয়া পড়া বাদ দিয়ে যাদের অন্য কাজ রয়েছে, চাইলে যদি স্কিপ করা যায়, রান্না বান্না যদি ছাড়া যায়, বা অন্য কোনো কাজ সব ছেড়ে দেওয়া যায়, আমি বলবো এই মুহূর্তে রিকোয়েস্ট করবো সমস্ত কিছু ছেড়ে দিয়ে 3টে মাস 24 ঘন্টা এটাই দিয়ে দেন। মানে 24 ঘন্টা বলতে মানে কি বলবো, খাবেন আর ঘুমাবেন আর পড়বেন, ব্যাস। এরকম যার যেরকম ইচ্ছা, যেই ওয়েতে পড়া হবে সেরকম। আমি কোনো সময় সারা রাত পড়েছি, দুপুর থেকে পড়াশোনা শুরু করেছি, সকাল পর্যন্ত পড়েছি। আবার কোনো সময় করেছি যে সারাদিন পড়েছি, সন্ধ্যে 10টায় ঘুমিয়ে ভোর 3টে উঠেছি। অতএব যার বাড়ির পরিস্থিতি যেমন, তাকে সেরকম ভাবে পড়তে হবে, আর যতটা পারেন ম্যাক্সিমাম টাইম পড়াশোনা করুন। কারণ আমি কিন্তু মানে দিনে 1টা 2টো কি 3টে করে ক্লাস দিচ্ছি। 3টে ক্লাস দিনে 3টে টাইমে কেন করতে পারছেন না? 40 মিনিট, 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস। যা যতগুলো ক্লাস অলরেডি দিয়েছি, সবাইকে আমার রিকোয়েস্ট, যতগুলো ক্লাস আছে এই সপ্তাহের মধ্যে পুরনো সব কমপ্লিট করবেন। আচ্ছা, ম্যাডাম হেডটা মাসের ভিডিওটা একটু দিলে ভালো হতো। হেত্তে মাসে ভিডিও দিইনি এখনো, দিয়ে দেবো। তা ন্যায় দর্শনের তো না, দিয়ে না, দিয়েছি 3-4টা, হেত্তে মাসেটা দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বৌদ্ধ দর্শন সম্পর্কে কেউ বলুন, আমি কারো কাছে শুনবো, তারপর যাবো। ফটাফট করে 2 মিনিট টাইম নিয়ে বলো, এটা যে কতটা উপকার হচ্ছে পরীক্ষার হলে আমার কথা মনে পড়বে। ফটাফট 2 মিনিট টাইমের মধ্যে বলুন, কারণ বাকিটা কমপ্লিট করতে হবে। শুনতে পাচ্ছি না, বাকিরা কি শুনতে পাচ্ছেন? না শুনতে পাচ্ছি না। বৌদ্ধ দর্শন বলতে পারছেন? না না হ্যাঁ, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। বৌদ্ধ দর্শন হলো নরমপন্থী নাস্তিক দর্শন, জৈন এবং বৌদ্ধ, তার মধ্যে বৌদ্ধ দর্শনে একটা। বৌদ্ধ দর্শন অ্যাকচুয়ালি 2 ভাগে বিভক্ত, হীনযান এবং মহাযান। হীনযানরা হলো বস্তুবাদী, মহাযানরা হলো ভাববাদী। হীনযানকে আবার 2 ভাগে ভাগ করা হয়, স্বতান্ত্রিক এবং বৈভাষিক। স্বতান্ত্রিকদের বলা হয় বাহ্য মেয়বাদী, আর বৈভাষিকদের বলা হয় বাহ্য পক্ষবাদী বা সর্বাস্তিবাদী। এটা আলোচনা হলো। মহাযানের আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো যোগাচারবাদ আর একটা হলো শূন্যবাদ, মাধ্যমিক মতবাদ। মাধ্যমিক মতবাদকে শূন্যবাদ বলা হয়, আর যোগাচারবাদকে বিজ্ঞানবাদ বলা হয়।
বৌদ্ধ দর্শনে 4টি আদর্শিক স্বীকৃত, যেটা আলোচনা হয়েছে অলরেডি। সংসারে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। দুঃখ নিবৃত্তির উপায় হিসাবে গৌতম বুদ্ধ 8টি পথ অর্থাৎ অষ্টাঙ্গিক পথ উল্লেখ করেছেন। দুঃখের কারণ বলতে এখানে 12টি নিদান, যেটা হলো ভবচক্র নাম দেওয়া হয়েছে। আর দুঃখ নিবৃত্তি, ওখানে দুঃখ নিবৃত্তির মধ্যে যেটা নির্বাণ, মুক্তি লাভ করা যায়। বৌদ্ধ মতে আত্মা হলো চেতনা প্রবাহ। জানি তো কি আর বলছি না। অনাত্মবাদী, একদম ওদেরকে অনাত্মবাদী বলা হয়। আচ্ছা, বৌদ্ধরা কটা প্রমাণ স্বীকার করেছে এটা বলা হয়নি, কে বলবে? বৌদ্ধের উপস্থিতির দুটো প্রমাণ। সত্যকার অনুমান 4 বাক মতে 1টি, বৌদ্ধ এবং বৈদেশিক মতে 2টি, একদম। নেক্সট, সাংখ্য যোগ যোগ না 3টি। সাংখ্য যোগ বৈদেশিক মতে 3টি, ন্যায় মতে 4টি। বৈশেষিক 3টি নয়, বৈশেষিক 2টি। বৈশেষিক প্রথমত বৌদ্ধ এবং বৈদেশিক 2টি, সরি। সাংখ্য যোগ যার মতে 3টি, 3টে, একদম। ভাট্ট মীমাংসা মতে 5টা, আর প্রভাকর মীমাংসা মতে 6টা। নো, এটা উল্টো হয়ে গেল। ভাট্ট 6টা, প্রভাকর 5টা। এটা বলি, প্রভাকর মানে প, প্রভাকরের নামের আগে প, আর ওরা স্বীকার করে 5টা, মানে প প, এরকম করে মনে রাখবে। আর ভাট্টরা হচ্ছে 6টা, ভাট্টর নামের পরে রয়েছে ট, অতএব সে স্বীকার করে 6টা প্রমাণ। 6টা মানে ট, মনে থাকবে তো? হ্যাঁ, পড়ার সাথে সাথে না একটা করে ট্রিক ইউজ করতে হবে। আর আপনারা যদি ক্লাসের আমার যে মানে 1 ঘন্টা 2 ঘন্টা যে ক্লাসগুলো আছে, ওগুলো যদি 5 বার করে রিভিশন, যদি 5 বার করে মিনিমাম যদি শুনে নেন স্পিড বাড়িয়ে, এবং তার সাথে নোটটা একবার পড়ে নেন, আমি তো বলছি ওখান থেকে হয়ে যাবে। আর শুধুমাত্র পড়লেই হয় না, ট্রিক ইউজ করতে হয়, যেটা একবার মাথায় ঢুকে গেলে সেটা ভুলবো না। যেমন এই 5টা কি 6টা প্রচুর টাইট হয়, যতই মুখস্থ করি পরীক্ষার হলে যেন মাথা কামড়ায়। আমার একটা যেমন রোগ আছে, পরীক্ষার হলে তালবস্য কেমন ভুলে যায়, মাঝে মাঝে ব কেমন ভুলে যায়, একদম ফাইনাল এক্সামে এটা একদম শর্ট মেমোরি লস বলে। তো এটা অনেক ক্ষেত্রে হয়। এইগুলো যেরকম হবে, আপনি যেমন পড়েছেন কিন্তু ভালো করে জানেন, কিন্তু এই মুহূর্তে ভুলে গেল, তাই ট্রিক ইউজ করবেন। নেক্সট, আর কিছু বলবেন না তো? ঠিক আছে, আমি যৌন দর্শনটা শুরু করছি তাহলে। নেক্সট দিনে কিন্তু সবাই রেডি থাকবেন, আমি এইভাবে যাকে খুশি বলতে বলবো। হাই গো, এখানে তো আনসার গুলো তো রয়ে গেছে, উত্তরগুলো না দেখে ইমানদারির সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন। যৌন দর্শনে শব্দটি কোন অর্থ থেকে উদ্ভূত হয়েছে? আকাঙ্ক্ষা, বিজয়, উপরে কোনোটি নয়, না ধ্যান? এটা বিজয় বা জয়, একদম। প্রথম তীর্থঙ্করের নাম কি? 24 নম্বর তীর্থঙ্করের কি নাম? আর 28তম হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ, আর 24তম হচ্ছে মহাবীর। মহাবীর, yes। মহাবীর কততম? এটা 24তম। নেক্সট কোশ্চেন, যৌন দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি? মানে ওটা কি আচ্ছা, যৌন দর্শনকে ধর্মতত্ত্ব বলবো নাকি নীতিশাস্ত্র বলবো, না ধর্মশাস্ত্র বলবো, নাকি নীতিশাস্ত্র এবং ধর্মশাস্ত্র জয়েন্ট বলবো? দুটোকে বলা যাবে। বোধ, একদম বোধ হবে। ধর্ম ও নীতিশাস্ত্রের সমন্বয় হবে যৌন দর্শন। যৌন দর্শনে জ্ঞান কয় প্রকার? ম্যাডাম, এখানে আমার মতবাদ আছে, আমি একটু ব্যাখ্যা করবো এটাকে। এখানে উত্তর দিয়েছেন 5টি, তো এখানে কি আমরা 2 প্রকার বলতে পারি, পরোক্ষ এবং অপরোক্ষ। পরোক্ষ জ্ঞান 2 প্রকার, সেটা মতি এবং শ্রুতি। অপরোক্ষ জ্ঞান 3 প্রকার, কেবল, অবধি, মূল পর্যায়ে। কেবল জ্ঞান। আচ্ছা, এখানের মধ্যে কোনটা মতি বলতে কি বোঝায়? মতি বলতে পরোক্ষ। পরোক্ষ, কিন্তু ওটা যেমন এরা যৌন দর্শনে তো 3টে প্রমাণ স্বীকার করে না, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। তাহলে এই মতি এবং শ্রুতি, এই প্রত্যক্ষ অনুমান শব্দ এর সাথে রিলেটেড। আমরা তো এখনো বললাম প্রত্যক্ষ অনুমান শব্দ 3টে, আর এইদিকে বললাম মতি আর শ্রুতি। তার মানে কে কার আন্ডারে ঢুকবে? মতি বলতে কি বোঝাবে? মতি মানে প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটোর মাধ্যমে যে জ্ঞান হবে সেটা হবে মতি। আর শ্রুতি বলতে শুধুমাত্র শব্দ প্রমাণের মধ্য দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় শ্রুতি। আচ্ছা, এই যে কোশ্চেনটা বললেন না যে 5টা যৌন দর্শনের প্রধান, আচ্ছা কোথাও যৌন দর্শনে জ্ঞান কয়টি ভাগে বিভক্ত, এখানে যদি অপশন থাকে, তো এখানে যদি প্রথমত যদি বলা হয় যে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায়, প্রধান কয়টি বিভাগ,
এই কথাটা যদি থাকে, আমার ব্যক্তিগত মত। এবারে এসএসসির যারা চেয়ারম্যান থাকবেন বা কোশ্চেন আনসার সেট করবেন, তার মানে ওনাদের কি মত হবে আমি জানি না। আমার মতে যদি প্রধান কয়টি ভাগ বলা হয়, সেখানে দুটো দেওয়া উচিত, একটা হবে পরোক্ষ এবং একটা অপরোক্ষ। আর যদি বলা হয় যে জ্ঞান মোট কটা, তখন কিন্তু 5টা দেওয়া উচিত। নেটের এক্সামে যেটা হয় সেটা কিন্তু 5টা আনসার এভাবেই নেয়। ঠিক আছে, মানে ম্যাডাম ওরা বলতেছেন যে কোশ্চেনের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা হবে। হ্যাঁ একদম কোশ্চেনটা ভালো করে দেখবেন, কয়টা যদি টোটাল বলে কটা জ্ঞান, তাহলে তো 5টা আমাদেরকে বলতে হবে, দুটো মতিশ্রুত আর ওইদিকে হচ্ছে 3টে, 5টা অবধি মনে পড়ছে কে বলবে। আর যদি এখানে যদি অপশনে ভাগও থাকে যে পরোক্ষ অপরোক্ষ, আর উল্টো পাল্টা 3টে অপশন উল্টো পাল্টা যা খুশি দিয়ে দিল, তখন আমরা সিলেক্ট করবো যে পরোক্ষ অপরোক্ষ। সেরকম ভাবে কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝবেন। ইভেন যদি মানে বাংলায় সমস্যা হয়, আমি বলবো যে ইংলিশ, সেই কোশ্চেনটা ইংলিশে আপনি স্কিপ করে যাবেন, কারণ ইংলিশে কোশ্চেনে ভুল হওয়ার প্রবাবিলিটি প্রচুর কম থাকে। আমি তো সাজেস্ট করবো যারা ইংলিশটা মানে মোটামুটি জানেন, আমার মনে হয় এখানে যারা পড়ছে সবারই ইংলিশটা মোটামুটি জানা আছে, কারণ নেট সেটের জন্য সবাই তৈরি করে, তাহলে ইংলিশটা একবার দেখে নেওয়া উচিত হবে। হিন্দিতেও এরকম হয়, হিন্দির ভুল হয় কিন্তু ইংলিশেটা ঠিক হয়। নেক্সট কোশ্চেন, পরোক্ষ জ্ঞান কত প্রকার? এই যে এখানটা পরিষ্কার বোঝা গেল এই কোশ্চেনটা, আর এই কোশ্চেনটার মধ্যে ধোঁয়াশা ছিল। তো পরোক্ষ জ্ঞান কত প্রকার, সেটা হবে কি হবে, এখানে কত প্রকার বলেছে, অ্যাকচুয়ালি 3 প্রকার বলা উচিত ছিল। এখানে যেহেতু অপশনে এগুলো রয়েছে, অবধি আর মনে পড়ছে, এই দুটোকে সিলেক্ট করবো তখন। আচ্ছা, অবধি বলতে কি, মতি বলতে কি বলে দিলাম যে প্রত্যক্ষ অনুমান, শ্রুতি হলো শব্দ, অবধি মনে পড়ছে কেবল জ্ঞান, এগুলো কে বলবো? অবধি মানে কি বলতে পারবেন কি? মনে পড়ে মানে অপরের মন পড়াটাকে কি বলে? মনে পড়ে। এখন ক্লাস নিচ্ছি, পরে কাজ করে নিচ্ছি। আচ্ছা, কেবল জ্ঞান মানে তো একেবারে যেটা ইয়ে হয়ে যায়, ওই মুনি এরা এরা কেবল জ্ঞানী লোক, ওদেরকে কি বলে যেন? মোক্ষ লাভ করে ফেলেছে যারা, সিদ্ধ পুরুষ তীর্থঙ্কর যেমন, ওদের কেবল জ্ঞান হয়ে যায়, মানে একেবারে বডির সাথে একদম মিলে মিশে এক হয়ে যায় আর কি, একদম সমস্ত চরম যেটা নলেজ আর কি, অসীম বা চিরন্তন জ্ঞান। আর অবধি মানে হলো দিব্য দৃষ্টি, মনে করে তো দিব্য দৃষ্টি আছে নাকি, এখানে থেকে ওখানে জিনিস দেখে নিচ্ছিস, সেটা হবে দিব্য দৃষ্টি, হচ্ছে অবধি। এগুলোকে মনে রাখতে হবে, এগুলো কি টার্ম, এগুলো কোশ্চেনে আসে। মনে হচ্ছে যে এগুলো সহজ, তো এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো কেন প্র্যাকটিস হচ্ছে, আসলে এগুলোই কোশ্চেন আসে। কোশ্চেনটা ভালো করে দেখেছেন নিশ্চয়ই। তাহলে জৈন দর্শনে অবধি হলো দিব্য দৃষ্টি, ক্লিয়ার পয়েন্টস। আর টেলিপ্যাথি হলো মনে পড়ছে, মানে অপরের মন পড়া, বলে না তুই মন পড়ে ফেলছিস ওখানে। অনেক সময় হয় যে কি মনে মনে ভাবছি, যার জন্য ভাবছি তার মনে যেন এরকম অনেক সময় হয় যে তার নিজের মাকে যখন খুব মনে করে, মেসেতে হয়তো মা সেই সময় কল করছে, সেরকম, সেটা হচ্ছে টেলিপ্যাথি। আর যেটা কেবল জ্ঞান সেটা বললাম, একদম ওই তীর্থঙ্করদের মতো ওই সব পুরুষদের যে জ্ঞান, সেটা হচ্ছে টেলিপ্যাথি। জৈন নীতিশাস্ত্রে 3টি রত্ন কি কি? ত্রিরত্ন, হ্যাঁ, ত্রিরত্ন কি কি? 3টে রত্ন নাম বলুন। জ্ঞান, সম্যক চরিত্র, সম্যক দৃষ্টি। হ্যাঁ, এখানেও বলি একটা সিকোয়েন্স আসতে পারে, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। দেখে মানে কি, সম্যক দর্শন, প্রথমে দেখবে, দেখে জ্ঞান অর্জন করে, মানে হচ্ছে আমি প্রথমে আপনাকে দেখবো, ধরুন সামনে আমার দেখা হলো আপনার সাথে কোথাও একটা, আমার ফটো দেখেছেন তো, দেখা হলো, প্রথমে দেখলেন, তাহলে হচ্ছে তারপরে জ্ঞান অর্জন হবে, হ্যাঁ আগে দেখেছি, আবার জ্ঞানটা তখন জেগে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখে জ্ঞান অর্জন করে চরিত্র, তারপর না তার চরিত্র নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে কোনো মানুষকে দেখবো, তার সম্পর্কে 2-4টা শুনবো, জ্ঞান অর্জন করব, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলবো, তার আগে চরিত্র নিয়ে কথা বলা উচিত নয়। তাহলে দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা, মানে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এটা হচ্ছে তার সিকোয়েন্স। আর এই 3 জ্ঞান মানে মিলিয়ে বোধ আর কি হয়, একসঙ্গে হয়, যেটা ত্রিরত্ন। তাহলে এই বইয়ের সবকটি হবে। আচ্ছা বলে দিই, বইটা আপনাদের মধ্যে অনেকে নিয়েছেন, ওখানে যে অপশন গুলো রয়েছে না, উপরের সবকটি অপশন যেগুলো যেগুলো হবে, সেইগুলো সব জায়গাতে উপরের সবকটি 9 হয়ে গেছে, আর সেটাই আনসার। 9 বলা আছে কিন্তু ওটা হয় হতো, উপরের সবকটি না বলে সবকটি 9 হয়ে গেছে, আনসার গুলো ভুল হয়ে গেছে। মানে আমি খুব দুঃখিত, খুব তাড়াতাড়ি আমি এডিট ভার্সন বার করবো, এডিট করে দেবো এটা। আর কোনো কোনো জায়গায় দেখেছি আমি এডিট করে পরবর্তী ক্ষেত্রে যে ফাইনাল কপিটা দিয়েছি, সেই ফাইনাল কপিটা না দিয়ে পিছনের কপিটাকে দিয়ে ইয়ে করে দিয়েছি।
জৈন ধর্মে মুক্তির পথ কি? আমি এই ক্লাসের মধ্য দিয়ে বলে দিচ্ছি, আমার যেটা প্ল্যান আছে আমি পুরোটা দেখা হয়নি এখনো পর্যন্ত। আমি পুরোটা দেখে যদি বুঝতে পারি যে অতিরিক্তই মানে এরকম ভুল হয়ে গেছে, তাহলে আমি দুবারা পুরোটাকে ঠিক করে আমি দুবারা আমার নিজের খরচা কি হবে কিছু করার নাই, কারণ আমি কারো ভবিষ্যৎ নিয়ে খেলতে পারি না। আমার টাকা গেলে যাবে, আমার নিজের টাকা ধ্বংস হবে হলে হবে। আমি প্রিন্ট করে আমি দুবারা পাঠিয়ে দেবো, মানে বই তো করতে পারবো না, নোটস এর মতো করে প্রিন্ট করে আমি দুবারা যারা 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 বই নিয়েছে তাদেরকে পাঠিয়ে দেবো। আমি দেখি আগে পুরোটা দেখার পরে বুঝতে পারবো, যদি ক্লাসে বলে দিয়ে যদি ঠিক হয়ে যায় ঠিক আছে, আর যদি বেশি করে দিয়েছে তখন আমি ওই পদ্ধতিটা নেব। আচ্ছা, জৈন ধর্মে মুক্তির পথ কি? এটা আচ্ছা, সংবর এবং নির্জরা এইগুলোকে মনে রাখতে হবে, তো মুক্তি হয়। সংবর মানে হলো মানে সাবধান করে দেওয়া, স মানে দন্তস্ব মানে সাবধান, যে তুমি বন্ধ কর, বলে না তুমি সব সাবধান হয়ে যাও, মানে যে তুমি বন্ধ করে দাও, তুমি অকর্ম খারাপ কর্ম করছিলে, অনৈতিক করছিলে, অনৈতিক কাজকে থামিয়ে দেওয়া, সেটা হলো সংবর। আর নির্জরা মানে একদম বলে না মানে একেবারে নেই, নির্জরা মানে নির্জলা উপবাস আপনারা বলেন, সেরকম ভাবে নির্জরা মানে একেবারে কিচ্ছু না, কর্ম যা আছে ভেতরে, অপকর্ম বলতে গেলে অপকর্ম, খারাপ কর্ম ভেতরে যেটা রয়েছে, যেটা আমাদের করা উচিত না, আমাদের মুক্তির পথে বাধা, সেইগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে নির্জরা। তাহলে প্রথমে যদি বলে মুক্তির পথে স্টেপটা কি, প্রথমে হয় সংবর, মানে আমরা আর নতুন করে কোনো খারাপ কাজ করব না। যেমন অনেকে ফাঁকি মারে পরীক্ষার আগের মুহূর্তে, মনে হয় ইস আর কোনোদিন এরকম করবো না, আমি টাইমটাকে ব্যবহার করব, সেরকম মানে ভেবে নিলাম, তাহলে বন্ধ করে দিলাম অপকর্ম। তারপরে হচ্ছে নির্জরা, মানে একেবারে ভেতরের যে কর্মটা রয়েছে সেই ফলটা ভোগ করে নেওয়া বা সেটাকে নষ্ট করে দেওয়া নির্জরা, তখন হয় আমাদের মুক্তি। এখানে হচ্ছে ওটা হচ্ছে মুক্তির যে প্রক্রিয়া বা মুক্তির মানে রাস্তা আর কি। এখানে মুক্তি যেটা হচ্ছে তিনটি রত্ন হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। তাহলে এই তিনটে রত্নকে যখন আমি ফলো করব, সেই ফলো করার সঙ্গে সঙ্গে আমাদের তখন সংবর এবং তারপরে নির্জরা আসবে, তারপরে মুক্তি আসবে। তাহলে প্রথমে আমাদের এই তিনটে রত্নকে প্রথমে ফলো করতে হবে। তাহলে জৈন ধর্ম মতে মুক্তির পথ কি, প্রথমত যদি বলা হয় ত্রিরত্ন, এই অপশনটা যদি থাকে তখন তো আমি এখানে ত্রিরত্ন করব। এবারে যদি থাকে এখানে যদি উপরের সবকটি অপশন থাকতো, তখন কিন্তু আমরা এই উপরের সবকটি অপশনে সিলেক্ট করতাম, নয় না থেকে যদি উপরের সবকটি থাকতো তাহলে এখানে উপরে সবকটি দিতাম। নেক্সট কোশ্চেন, দিগম্বর সম্প্রদায়, এখানে দুটো সম্প্রদায় জৈনদের, দুটো, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। দিগম্বর মানে হচ্ছে গোড়া, গ মানে কি গোড়া, দিগম্বর হচ্ছে গোড়া সম্প্রদায়। আমাদের এখানে একজন টিচারকে বলেছে, মানে টিচারের সঙ্গে আর কি অন্য একজনের মানে ইয়ে ছিল, নিজেদের মধ্যে সম্পর্ক ছিল, বিয়ের কথা। তো এতদিন ধরে ওয়েট করে যে ছেলেটা জব করে, তারপরেও তার মেয়েটাও এখন বর্তমানে জব পেয়েছে, তো মেয়েটার বাড়িতে বলে বলে পাঠিয়েছে, 3 বছর ধরে ওয়েট করে করে বলে বলে পাঠিয়েছে, লাস্ট পর্যন্ত প্রথমে বলেছিল মেয়েটা যতক্ষণ না জব পাবে বিয়ে দেবো না, লাস্ট পর্যন্ত বলেছে যে মেয়েটাকে আমি মেরে ফেলবো, খুন করে ফেলবো, তবু তোমার সাথে বিয়ে দেবো না, মানে ইন্টারকাস্ট ম্যারেজ হবে না। মানে এই লোকগুলোকে কি বলবো, গোড়া লোক। তাহলে দিগম্বররা হচ্ছে গোড়া লোক। এরা বলছে নারীদের মুক্তি কোনোদিনও সম্ভব না, এরা বলছে জামা কাপড় কেন পরাবো, নগ্ন থাকতে হবে, না কঠোর তপস্যার কথা বলে, এরা হচ্ছে দিগম্বর। তাহলে এটা রাইট অ্যান্সার হবে উপরে সবকটি, মানে এরা কঠোর তপস্যার কথা বলে, নগ্ন বডিতে ঘুরে বেড়ায় এবং নারীদের মুক্তিকে তারা স্বীকার করে না, বলছে যদি মুক্তি করতেই হয় তুমি মরো, তারপরে পুরুষ হয়ে জন্মাও, দেন তোমার মুক্তি হবে। আর শ্বেতাম্বর মানে দন্তস্ব, মানে এরা সাদা কাপড় পরে, বুঝে গেল? হ্যাঁ, দন্তস্ব এরকম করে মনে হয়, মানে এরা হচ্ছে দন্তস্ব মানে সাদা কাপড় পরে, সাদা বানার কি সফেদ, দন্তস্ব বা স, তাহলে এরা হচ্ছে সাদা কাপড় পরে। এরা বলে যে নারীরাও মুক্তি নিতে পারে, তাদেরও মুক্তি সম্ভব, এরা হচ্ছে সংযত জীবনযাত্রা। ঠিক আছে তুমি জীবন চালাও, কিন্তু একেবারে খুব খারাপ ভাবে অনৈতিক ভাবে চালাও না, যদি জীবনে চলার জন্য যেটুকু লাগে সেটুকু ব্যবহার করো, সেভাবে চালাও এবং সংযত ভাবে জীবন চালাও, সেটা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায় বলবে। তাহলে এখানে অপশন কি বলবে, এখানে সংযত জীবনযাত্রা, নারীদের মুক্তি সম্ভব, শ্বেতাম্বরদের মূল বৈশিষ্ট্য, উপরের কোনোটি নয়, তীর্থঙ্করদের পূজা। এখানে কিন্তু যেটা হবে, শ্বেতাম্বর সম্প্রদায় কি বিশ্বাস করে, নারীদের মুক্তি সম্ভব এটাও বলবে। তাহলে এখানে অপশনটা ভুল হয়েছে, উপরের মানে একের অধিক অপশন এটা থাকা উচিত ছিল, ঠিক আছে, এটা হবে একের অধিক অপশন, তখন হবে বি এবং এ দুটো অপশনই রাইট হবে। বোঝা গেল তো?
জৈন দর্শন অনুযায়ী মুক্তির প্রধান শর্তটা কি? তীর্থঙ্করদের পথ অনুসরণ করা, ওদের পথ অনুসরণ করতে হবে, যে ত্রিরত্নটাকে ফলো করতে হবে, অহিংস হতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, সবগুলোই হবে। রাইট আনসার হবে উপরে সবগুলি। অহিংসা কিভাবে অনুসরণ করা হয়? শুধু কথার মাধ্যমে, মানে কথার দ্বারা কাউকে আঘাত না করাটাকে অহিংসা বলবো, নাকি অপশন বি কোনো জীব হত্যা না করাটাকে অহিংসা বলবো, নাকি অপশন সি মানসিক শান্তি বজায় রাখাটাকে অহিংসা বলবো, নাকি উপরে সবকটি? উপরে সবকটি একদম। কায় মনোবাক্যে আমাদেরকে অহিংস থাকতে হবে। সৎ বস্তুর লক্ষণ কি? উৎপত্তি, বিনাশ এবং ধ্বংস যেটা থাকবে সেটা হচ্ছে সৎ। এখানে সৎ হচ্ছে কি উপরের সবকটি, এটা হবে উপরের সবকটি নয়, এটা উপরের সবকটি অপশন থাকতো, তো সব, অল অফ দ্য অ্যাবাভ, এটা রাইট আনসার হতো তখন ডি। ঠিক আছে, গন্ডগোল। জৈন দর্শনে দ্রব্য, এখানে যদি বলা হয় যে প্রধান কয় প্রকার, প্রধানত দ্রব্য কয় প্রকার, তখন দুটো বলবো, অস্তিকা অনস্তিকা। আর অনস্তিকা দ্রব্য একমাত্র কাল। অস্তিকা আবার দুটো ভাগ, একটা হচ্ছে জীব আর অজীব। জীব আবার দুটো ভাগ, একটা হচ্ছে বদ্ধ, একটা হলো মুক্ত। আবার যেটা অজীব হলো সেটা আবার চারটা ভাগ, ধর্ম, অধর্ম, আকাশ, পুদ্গল। তো কোশ্চেনটা কিভাবে থাকছে সেটা হবে, কয় প্রকার বলেছে, এটা আনসার হবে 2 প্রকার, প্রধানত 2 প্রকার। জৈন ধর্মে মহাব্রত কোনটা, কটা? এটা হবে 5টা। ব্রতের কথা মহাব্রত, অনুব্রত, মহাব্রত দুটোই কিন্তু 5টা করে বলেছে। মহাব্রত বলতে মানে ভালোভাবে কঠিন ভাবে মানা, অনুব্রত বলতে একটু নরম করে মানা। আর জৈন দর্শনের বহুবাদ, অনেকান্তবাদ, এটা হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অনেকান্তবাদ, যেটা মতবাদ, মানে শুধুমাত্র একটা দিক থেকে দেখছো তোমার সেটাই অস্তিত্ব রয়েছে বা সেটাই প্রমাণিত, অন্য দিকটা নয়, এরকম কোনো কিছু নয়। এরা হচ্ছে মানে কট্টরপন্থী নয়, এরা হচ্ছে নরমপন্থী। তার জন্য দর্শনে এরা হচ্ছে অনেকান্তবাদী বা বহুত্ববাদী বলা হয়ে থাকে। এর উদাহরণ কি হবে, যে অন্ধ ব্যক্তির হাতির গল্প, যেটা অন্ধ ব্যক্তি যদি 5টা লোক দেখে, কেউ বলবে কানটা দেখবে, সে বলবে কুলোর মতো, পাটা দেখবে স্তম্ভের মতো, এরকম করে সবারটাই সত্য। তাদের মতে একান্ত দোষ হয়ে যাবে যদি আমি একদিকটাকে সত্য বলে দিই। একান্ত দোষ পরিহারের জন্য তারা অনেকান্তবাদটাকে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এখানে শেষ হয়ে গেল। এবারে যারা ক্লাস করেননি, যেগুলো ক্লাস রয়েছে অলরেডি, রেকর্ড ক্লাসগুলো 2-3বার করে রিভিশন করুন। শুনতে শুনতে দেখবেন কানের মধ্যে আমার কথাগুলো বাজবে। আর তারপরে ম্যাডাম একটা কথা বলছি এই যে এতক্ষণ যেগুলো আমাদের এমসিকিউ গুলো সলভ করালেন, এগুলো আপনি কি গ্রুপে আবার দেবেন? হ্যাঁ, এই রেকর্ড দিয়ে দেবো, এটা রেকর্ড চলছে তো। এই ক্লাসটা যেভাবে আপনি করছেন এখন, ঠিক সেইভাবেই রেকর্ডটা পেয়ে যাবেন। আবার একদম স্ক্রিনও থাকবে, রেকর্ডটা পেয়ে যাবেন। আর সাথে এমসিকিউ পিডিএফটাও দিয়ে দেবো। তবে হ্যাঁ, পিডিএফ যেগুলো 2-3টে জায়গা ভুল আছে, সেই পিডিএফটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগের দিনের এক্সামের ওটা না এখনো পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি আসলে, মানে খুবই সরি, আমি গ্রামে আছি তো ওই হিসাবে হয়ে ওঠেনি, দেখা হয়নি ওটা। আর তাছাড়া একটু অনুষ্ঠান বাড়ি বাইরে গেছিলাম, ওটা আমি দেখে দিয়ে দেবো। যেগুলো আছে বাকিগুলো ওগুলো করুন, ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। এখানে এখনো কি ম্যাডাম ওয়েস্টার্ন শুরু হয়নি? না, এখন এই মাসেতে হবে, যেটা রুটিনটাকে আপনি পাননি, এই মাসে হবে ইন্ডিয়ান ফিলোসফি আর লজিক শেষ হবে। আমি রুটিনটা দিয়ে দেবো, ইয়াদ নাই, মানে ভাগ করে নিয়েছি যে ইউনিট গুলো আছে। পরে গ্রুপে জয়েন করলাম তো আমি যদি পাইনি, আপনি একটু যদি আরেকবার কাইন্ডলি দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেবো কোন মাসে কোনটা হবে, ওই রুটিনেই চেষ্টা করব শেষ করার। ঠিক আছে ম্যাম। নভেম্বরে লজিক প্র্যাকটিস করার জন্য কোনো ভালো বই একটু বললে ভালো হতো। লজিকের জন্য, লজিক প্র্যাকটিস বলতে মানে থিওরিটিক্যালি পড়ার জন্য নাকি ইয়ের জন্য? এক্সারসাইজের জন্য, প্র্যাকটিস করার জন্য। এবারে মেন কথা হচ্ছে লজিকের কোনো একটা নির্দিষ্ট বইয়ে সমস্তটা রয়েছে এটা বলতে পারবো না, একটা বইয়ে একটা ভালো রয়েছে। যেমন আপনি শুক্লা চক্রবর্তী যদি বই পড়তে যান, ওই বই প্রচুর মোটা, ওটা এখন এই মুহূর্তে পড়তে গেলে পাগল হবে। আর একটা বই রয়েছে, বইটা বিমলেন্দু ভট্টাচার্য এরকম কিছু আছে লেখক, ওনার বইটা কিন্তু আপনি যদি পড়েন, থিওরিটিক্যাল যে পার্টটা আছে না, ওটা কভার হচ্ছে। ঠিক আছে। আর IM কপির যে ইংলিশ বুকটা যদি পড়তে পারেন, ওখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সলভ করতে পারবেন। ঠিক আছে। আরো 2-একটা রয়েছে,
বলছি কি এই যে বিশেষ করে উচ্চ মাধ্যমিক লেভেলের যেগুলো সেগুলো তো মোটামুটি আয়ত্তে আছে, কিন্তু তারপরে গুলো যেমন কোয়ান্টিফিকেশন, 19 রুটস, এগুলো তো সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো পড়িয়ে দেবো, ক্লাস তো হবে, ক্লাসে তখন যেগুলো পড়বে না, ক্লাসে অনেক রয়েছে, আমি রেকর্ডও রয়েছে, ওগুলো প্র্যাকটিস করার অনেক রেকর্ড ক্লাস আছে। আমি ইয়ে করেছি, গ্রাজুয়েশনের ছেলেদেরকে পড়িয়েছি তো ওদের সিলেবাসটা, তো ওই হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড গুলো ধীরে ধীরে আমি দিয়ে দেবো। ওগুলো সমস্ত কিছু দেখবেন, ওখানে অনেক প্র্যাকটিস করিয়েছি ওদেরকে, 19 রুল থেকে শুরু করে। আর একটা কথা বলি, 19 রুল যেরকম প্র্যাকটিস আমরা করেছি পরীক্ষার জন্য, সেভাবে কিন্তু এখানে এক্সামে আসবে না। এক্সামে আসবে 19 রুলটা মনে রাখতে হবে, সেই রুলটা আসবে। আর এই এইচএস এর পরীক্ষাতে অত কঠিনে ভাবার কিছু নেই, কঠিনে আসবে না। একেবারে মূল যে সূত্রটা কি, সেই সূত্র কোর হ্যাঁ, হ্যাঁ। কনসেপ্ট গুলো, মানে একেবারে সিলেবাসটাকে যদি মাথায় রাখা যায়, আর সিলেবাসটার সাথে সাথে ওই এক একটা সিলেবাসের ওয়ার্ডের সঙ্গে যদি আপনি 5-10 লাইন বলার ক্ষমতা রাখেন, তখন দেখবেন হ্যাঁ। ওখান থেকে আনসার হয়ে যাচ্ছে। পিছনে কোশ্চেনটা আপনি একবার দেখবেন, হয়তো এখন একটু কোশ্চেনটা কঠিন হবে ওর থেকে, কিন্তু হলেও একেবারে একদম হাই আর লো কিন্তু হয়ে যাবে নি। সো একেবারে প্রচুর ভিতরে যাওয়ারও দরকার নাই, এখন উপরে উপরে পুরো টার্গেট রাখুন যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কারণ পুরো সিলেবাসটার উপরে কিছু কোশ্চেন থাকে যেগুলো কমন এবং উপরে উপরে কোশ্চেন থাকে। তাহলে মেন টার্গেট কি হবে, উপরে উপরে যতগুলো কোশ্চেন থাকে সেগুলোকে হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নেওয়া। তারপরে ভিতরে যদি আপনি একটা ইউনিটে 20 ঘন্টা দেন, আর ওই 20 ঘন্টা আপনি 5টা ইউনিটে দেন, আমি তো বলবো যদি 5টা ইউনিটে টাইম দেন তাহলে আপনার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। কারণ ওরা এমন 1-2টো কোশ্চেন, 5টা কোশ্চেন করবে যেগুলো আনসার করতে গেলে আপনার মাথা ছিঁড়ে যাবে, চুল চুড়ে যাবে। আর পরীক্ষার হলে যদি এরকম কোশ্চেন আসে, আমি তো বলবো স্কিপ করে যান। যদি একটা এলো হচ্ছে না, ঠিক আছে স্কিপ করে যান। দুটো এলো হচ্ছে না, ঠিক আছে স্কিপ করে যান। 10টা এলো তাও স্কিপ করে যান, দেখবেন তারপরে অন্তত পাচ্ছেন। এরকম হতেই পারে, কোনো কোনো সময় হয় কারোর সাথে। তো অতএব ওইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আগে অবশ্যই 60টা কোশ্চেনের অফলাইন এক্সাম যেরকম করে হয়, আপনাদের আমি টার্গেট রেখেছি 30টা মতো সেট বানিয়ে একদম ইয়ে করে দেবো, আপনাদের বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দেবো। আর ওটা টাইম লাগবে, এখন আগে এই বইটাকে নিয়ে সমস্যাটা সমাধান করি, তারপরে ওটা করবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে আর কারো কিছু বলার থাকলে বলুন, না হলে এখানে স্টপ করে দিলাম। আর আপনারা কি নেক্সট 2 থেকে 3 দিন টাইম নিন, 2-3 দিন অনেক হার্ড হয়ে যাচ্ছে, 2 দিন টাইম নিন। 2 দিনের মধ্যে এই নাস্তিক দর্শন রিলেটেড একদম পুরো পড়ে ফেলুন। কারো যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন 2 দিনের মধ্যে করে ফেলুন। তারপরে এখানটা কিন্তু আমি আর করাবো না, একদম নতুন অন্যদিকে চলে যাবো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ফলো কোনো একটা সার্কেল বানিয়ে নিন, যে 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া বা 1 সপ্তাহ ছাড়া আমি রিভিশন করবো। তাহলে রিভিশনটা যেন থাকে। এবারে কারো যদি পড়ে রিভিশন করতে ভালো লাগে, সে পড়ে রিভিশন করবেন। কারো যদি রেকর্ড শুনে রিভিশন করতে ইচ্ছা করে, তাহলে আপনি স্পিড বাড়িয়ে রেকর্ড শুনে রিভিশন করবেন, যার যেটা ইচ্ছা। মোট কথা রিভিশনটা যেন থাকে, মানে একদিকে পড়ছেন অন্যদিকে ভুলছেন, এরকম যেন না হয়। নাস্তিক দর্শন আজকে টোটালি কমপ্লিট করে দিলাম। নেক্সট ডে ওই আপনাদের হেদ্দাবাসটা দিয়ে দেবো, ন্যায় দর্শনটা ভালো করে পড়ে ফেলবেন। তার এরপরে টার্গেট রাখবো সাংখ্য আর যোগ, সাংখ্য যোগ এই দুটো দর্শন মিলিয়ে এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেহেতু থিওরি ক্লাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেলাম।